সকাল সকাল উঠে পড়েছে মেঘা। তড়িঘড়ি করে শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নেমেছে সাফাকে টেনে টুনে। ৮টা বাজতে চলল। ৯টায় ফার্স্ট ক্লাস আছে। আদ্র রেডি হয়ে ব্রেকফাস্টের টেবিলে এতক্ষণ অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা নামতেই খেতে বসে পড়ল তিনজনে। খানিক বাদে ফর্মাল ড্রেস আপে শুভ্র যোগ দিল ওদের সাথে। অফিসে বেরোবে শুভ্র। তাড়াহুড়ো করে খাচ্ছে মেঘার সাফা। রুবিনা কাবির এতক্ষণে ছেলে মেয়েদের পাতে একটা করে সেদ্ধ ডিম তুলে দিলেন। মেঘা সেদ্ধ ডিম পছন্দ করে না। ওর জন্য রোজ রোজ আলাদা করে অমলেট করতে হয়। রুবিনা কাবির অমলেটটা তুলে দিলেন মেঘার পাতে। সহসাই মেঘা বলল, থ্যাংক ইউ মামুনি। রুবিনা কাবির নিরুদ্বেগ। মেঘা এই ৫ বছরে এই বাড়ির সবার চোখের মণিতে পরিণত হয়েছে। সবার আদুরে মেঘা। মিশুক মেয়েটা বাড়ির মেয়ের মতো মিশে গেছে সবার সাথে। এমনকি বাড়ির মেয়ের পরিচয় রয়েছে ৫টা বছর ধরে। চটপট খেয়ে নিল ওরা। একসাথে বেরোবে। একেই লেট হয়ে গেছে আদ্রের ভাষ্য মতে। খেয়ে নিয়ে তড়িঘড়ি করে উঠল ওরা। আদ্র খাওয়া শেষ করে ইতিমধ্যেই পা বাড়িয়েছে বাইরের দিকে। কয়েক কদম এগিয়ে কণ্ঠ চড়িয়ে বলল, দুটোতে তাড়াতাড়ি আসবি। গাড়িতে ১ সেকেন্ডও অপেক্ষা করতে পারবো না আমি। দেরি করলে দুটোকে রেখেই চলে যাব। সোফার উপর থেকে ব্যাগ হাতে নিতে নিতে চেঁচালো মেঘা, মণি, মামুনি, আমরা গেলাম। বলেই টুকটুকির হাত টেনে ধরে দিল এক ছুট। পেছন থেকে সাবধান করলেন শাহিনা কাবির, আরে ধীরে যাবি তো, ছুটছিস কেন ওভাবে? পড়ে গেলে কি হবে? সদর পেরিয়ে একইভাবে চেঁচিয়ে উত্তর করল মেঘা, দেরি হলে তোমাদের ছেলে আমাদের রেখে চলে যাবে। হুড়মুড়িয়ে বেরিয়ে গেল ওরা দুটোতে। দুই দিকে মাথা নাড়িয়ে শ্বাস ফেললেন শাহিনা কাবির। অতঃপর কিচেনে ঢুকলেন তিনি। বাড়ির অন্যদের ব্রেকফাস্ট হয়নি। সবাই খেতে বসবেন এখন। করিডোরের উপরে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখা রৌদ্র প্রখর নেত্রে তাকিয়ে আছে নিচের দিকে। মেঘা ড্রয়িং রুম ছাড়তেই চোয়াল খিচে হাত মুঠো করল, চেপে ধরল রেলিংয়ের রোলার। পিছন থেকে সিরাতের কণ্ঠের ডাক ভেসে আসলো এর মাঝে। ডাকে ধ্যান কাটল রৌদ্রের। রৌদ্র। রৌদ্র নিজেকে সামলে ঘাড় বাঁকিয়ে পিছনে তাকালো, শিথিল করল চোয়াল। সিরাত ঠোঁট চওড়া করে বলল, এখানে কি করছিস? নিচে চল, ব্রেকফাস্ট করবি না? দাঁত খিসল রৌদ্র। তর্জনী দিয়ে নিচে ইশারা করে চিবিয়ে বলল, ওই মেয়েটা, ওই ইভারা। কোন মেয়েটা? নিচে তাকালো সিরাত। এতক্ষণ রৌদ্রের পিছনে দাঁড়িয়ে সে নিজেও দেখেছে মেঘাকে। তবুও অবুঝের ভান ধরল। রৌদ্রের ক্ষিপ্ত প্রতিবিম্ব দেখে বলল স্বাভাবিকভাবে, মেঘার কথা বলছিস? ও তো ভার্সিটিতে বেরোলো। টুকটুকি আর ও একসাথে আদ্রের ভার্সিটিতে পড়ে, একই ডিপার্টমেন্টে। দেখলি তো, একসাথে বেরোলো ওরা। ও এখানে কি করছে? রৌদ্রের কণ্ঠে ধমকের সুর। সিরাত বলল, ও তো আমাদের সাথেই থাকে। গত ৫ বছর ধরে আমাদের বাড়িতেই থাকে মেঘা। ওকে তো রেখে গিয়েছিলি আমাদের কাছে। চিনতে নিশ্চয়ই পেরেছিস ওকে। যে মেয়েটাকে নেশার ঘোরে জেদ দেখিয়ে বিয়ে করেছিলি, মেরে অজ্ঞান করে রেখে গিয়েছিলি, সেই মেয়েটাই ও। তোর জেদের ভিকটিম, তোর বিয়ে করা বউ। ও শাট আপ আপু, কিপ ইউর মাউথ শাট। ইরিটেটিং কথাবার্তা বলবে না একদম। রৌদ্র। সিরাত চোখ রাঙানি দিল। সংযত হলো রৌদ্র। ঘাড় ডলল। সিরাত চড়া গলায় বলল, ইরিটেটিং কাজকর্ম করেছিস, এখন শুনতে কানে বাজছে কেন? হিসহিসে উঠল রৌদ্র। সহ্য ক্ষমতা খুবই কম তার। সিরাতকে টপকে ধূপধাপ পা ফেলে ঘরে ঢুকল ও। দুপুরের পর ভার্সিটি থেকে ফিরেই লম্বা শাওয়ার নিয়েছে আদ্র। পরনের ড্রেস সহ আরও কিছু জমিয়ে রাখা ড্রেস ওয়াশ করেছে নিজে। সে এমনই, নিজের কাজ নিজে করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে।
রৌদ্র যতটা অগোছালো আদ্র ঠিক ততটাই গোছালো। সব ইঞ্চিতে ইঞ্চিতে পরিপাটি হওয়া চাই ওর। ও নিজেই পরিপাটি করে রাখে। রুবিনা কাবির এদিক থেকে মুক্ত। বড় ছেলের দিকে তার অতটা নজরদারি চালাতে হয় না, ধ্যান দিতে হয় না। বড় ছেলে নিজেই ম্যাচিউর। আদ্র শাওয়ার নিয়ে ছাদে উঠেছে। হাতের ফোনটা কানে চেপে ধরে সিরিয়াস ভঙ্গিতে কথা বলতে বলতে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো ও। মুখের ভঙ্গিমা গুরুতর। কথা বলতে বলতে ফোনের ওপাশের জনকে ধমকালো আদ্র। তরতরে মেজাজ দেখিয়ে রাগ ছেড়ে ফোন কাটল। রেলিংয়ের উপর ফোন রেখে হাতের ভেজা কাপড়গুলো ছাদের রশিতে মেলে দিল। ফর্সা উদম শরীরে বিন্দু বিন্দু জলকণাগুলো মুক্তোর দানার ন্যায় চিকচিক করছে সূর্যালোকে সোনালি আভায়। কাপড় মেলে দিয়ে গলায় ঝোলানো টাওয়াল টেনে শরীর মুছল আদ্র। অমনি ছাদে আগমন এই বাড়ির ছোট ছেলের। সিগারেট ফুঁকতে ফুঁকতে হেলে দুলে ছাদে উঠল রৌদ্র। এই বাড়িতে সিগারেট খেয়েও শান্তি নেই। একটার আবার সিগারেটের ধোঁয়ায় অ্যালার্জি আছে। একটু ধোঁয়া পেলেই চোখ মুখ উল্টে ফেলে। রৌদ্রের সব জানা। পরোয়া করতে না চাইলেও পরোয়া এসে যায় আপনা আপনি। সাফার চিন্তা করে যতবার সিগারেট খেতে হয় ততবার ছাদে উঠতে হয় রৌদ্রকে। সেদিক থেকে দেখতে গেলে মিনিট 5 পরপর ছাদে উঠতে হয় ওকে। 5 মিনিট অন্তর অন্তর সিগারেটের পাছাকে ঠোঁটে চেপে ধরতে না পারলে ঠোঁট চুলকায় ওর। সিগারেটের গন্ধে ভ্রু কুঁচকে তাকালো আদ্র। রৌদ্র একপাশে দাঁড়িয়েছে আদ্রকে দেখেও না দেখার ভান করে। আদ্র দীর্ঘশ্বাস ফেলল। দুই ভাইয়ের মধ্যে নীরব দ্বন্দ্ব আছে, তবে সেটা শুধু রৌদ্রের দিক থেকে। রৌদ্রের বকাটে বেপরোয়াপনার জন্য এ যাবৎ অনেক কথা, অনেক তিরস্কার, অনেক খোঁটা শুনতে হয়েছে। তোফায়েল কাবির সর্বদা বড় ছেলের সাথে ছোট ছেলের তুলনা করে তিরস্কার করতেন ছোট ছেলেকে। যদিও আদ্রের ভালো দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে রৌদ্রকে সঠিক পথে আনার সামান্য চেষ্টা করতেন এই থেকে, কিন্তু রৌদ্র উল্টো বুঝত। ভাবত আদ্রকে সবাই বেশি ভালোবাসে। এই থেকে আদ্র অপছন্দ রৌদ্রের নিকট। দুটো কথাও হয় না দুই ভাইয়ের। গত 5 বছর আদ্র অনেক চেষ্টা করেছে রৌদ্রের সাথে যোগাযোগ করার, কিন্তু লাভ হয়নি। আদ্র গা মুছে কথা বলার বাহানা খুঁজে ভাইয়ের উদ্দেশ্যে নরম কণ্ঠে বলল, তুই কিন্তু অনেক বদলে গেছিস রুডি। সিগারেটের ধোঁয়ায় টুকটুকির অ্যালার্জি আছে, তাই এখানে আসলি, তাই তো? রৌদ্র পাত্তা দিল না। একটা সিগারেট নিভিয়ে ছুঁড়ে ফেলল নিচের দিকে, অতপর আরেকটা ধরালো। আদ্র খানিকক্ষণ চেয়ে রইল, আবার বলল, টুকটুকি এখনো ভার্সিটি থেকে ফেরেনি। নিচে গিয়ে যত খুশি সিগারেট ফুঁকতে পারিস, এখানে রোদের মাঝে দাঁড়িয়ে থাকতে হবে না। বলেই প্রস্থান করে ছাদ থেকে নামলো আদ্র। এখানে থেকে আর বেশি কথা বলে লাভ নেই। রৌদ্র তাচ্ছিল্য হাসল আদ্র চলে যেতেই। মিনিট কয়েক বাদ ছাদের কোথাও থেকে ফোনের রিংটোন ভেসে আসলো রৌদ্রের কানে। এদিক ওদিক তাকিয়ে রেলিংয়ের উপর একটা ফোন দেখতে পেল রৌদ্র। এটা যে আদ্রের তার বুঝতে বাকি রইল না। ফোন বাজতে বাজতে কেটে গেল, আর ফিরেও চাইল না রৌদ্র। বেশ কয়েকবার একইভাবে বেজে বেজে কেটে গেল রিংটোন। ষষ্ঠবার ফোনের রিংটোন কানে আসতেই চরম বিরক্তিতে মুখ খিঁচল রৌদ্র। এটার শব্দ কান ঝালাপালা করে দিচ্ছে একদম। ও এক্ষুনি ছুঁড়ে মারবে এটাকে। দম্ভ ভরে পা চালিয়ে ফোনটা হাতে নিল রৌদ্র। সবেগে ছুঁড়ে মারার আগে আকস্মিক দৃষ্টি পড়ল ফোনের স্ক্রিনে। সেভ করা একটা নাম জল করছে, মেঘবুড়ি। রৌদ্র স্থগিত হলো। ভাঁজ পড়ে কপাল কুঁচকে আসলো তীক্ষ্ণভাবে। এবারও চোখের সামনে বাজতে বাজতে কেটে গেল ফোনটা। বিলীন হলো স্ক্রিনে ভেসে ওঠা নামটা। তাকিয়ে থাকার মাঝেই পরের সেকেন্ডে আবার বেজে উঠল। একই নাম ভেসে উঠল দৃষ্টির সম্মুখে।
না চাইতেও ফোনটা রিসিভ করে কানে ঠেকালো রৌদ্র। অমনি ফোনের ওপাশ থেকে এক রমণীর বিরক্তিসূচক তপ্ত ঝাড়ি ভেসে আসলো এক নাগাড়ে। উফ, কখন থেকে ফোন করছি তোমায়, ধরছিলে না কেন? কোন মহাকাজে বিজি আছো বলো তো? আমাদের একা রেখে চলে গেছো কেন আজ? সেই কখন ক্লাস শেষ হয়েছে, ক্যাম্পাসে বসে আছি। কোথায় তুমি? তাড়াতাড়ি এসো প্লিজ, খিদে পেয়েছে ভীষণ। বাইরের খাবার খেলেও বকবে আবার। বলেই চুপ করল। গুটানো কপাল আরও বেশি গুটিয়ে আসলো রৌদ্রের। দপ করে কপালের পাশের রগ ফুলে উঠল। প্রখর তপনের সাথে সাথে তামাটে হয়ে আসলো উজ্জ্বল শ্যামলা মুখশ্রী। হাতের ফোনটা কান থেকে নামিয়ে কেটে দিল রৌদ্র। মুঠোতে পিষে ফেলল সেটা। অতঃপর দৃঢ় পদক্ষেপে ফোনটাকে হাতে নিয়েই ছাদ ত্যাগ করল। সন্ধ্যায় ড্রয়িং রুমে বসে আছে বাড়ির গিন্নিরা। পুরুষদের অফিস থেকে ফেরার সময় ঘনিয়ে আসছে। মুড়ি মাখিয়ে নিয়ে বসেছেন দুজন। রুবিনা কাবির আর শাহিনা কাবির মুড়ি চিবোচ্ছে। দৃষ্টি তাদের টিভির পর্দায়। সন্ধ্যার সময়টুকু স্বস্তি নিয়ে টিভির সম্মুখে বসেন দুই ভদ্র মহিলা। সিরাতও যোগ দিয়েছে মা আর মনির সাথে। ওরও অভ্যেস হয়ে গেছে। মেঘার টুকটুকি ফোন ঘাটছে। সোফায় পা তুলে বসে আছে মেঘা, আর টুকটুকি ওর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে ফোন টিপছে। আদ্র নিচে নামল। মেঘার পাশের সোফায় বসতে বসতে চিন্তিত মুখে বলল, আম্মু, আমার ফোনটা দেখেছ? সেই দুপুর থেকে খুঁজে পাচ্ছি না, বন্ধ দেখাচ্ছে ফোন। রুবিনা কাবির আটকে চাইলেন। সবে সপ্তাহ গড়ালো নতুন ফোন কেনার, আর এখনই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় রেখেছিলি ফোন? এক্স্যাক্ট মনে পড়ছে না। ভার্সিটিতে ফেলে আসিসনি তো কোথাও? ঘরে দেখেছিস ভালো করে? হয়তো কোথাও পড়ে গিয়ে বন্ধ হয়ে গেছে। ভার্সিটিতে ফেলে আসবো কেন? রুমেই তো রেখেছিলাম লাস্টবার, মনে পড়ছে না আর। টুকটুকি কথার মাঝে ফোড়ন কাটল। দেখেছো ভাইয়া, তুমি প্রফেসর হয়ে লাভটা কি হলো? নিজের একটা ইম্পর্ট্যান্ট ডিভাইস কোথায় রেখেছো সেটাই মনে করতে পারো না। আর আমরা অত শত ইংরেজি পড়া মনে রাখবো কি করে? তুমি আমাদের দিকটা বোঝো না। ক্লাসে বেকার বেকার ধমকাও সকলকে। চুপ করবি? আমি টেনশনে আছি। ফোনে কত ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট ছিল জানিস? কোথায় যে রাখলাম ফোনটা? মেঘা হাত থেকে ফোন নামিয়ে বলল, দুপুরে যখন ফোন করলাম তখন তো রিসিভ করেছিলে, কিন্তু কথা বলনি, কেটে দিয়েছিলে। ভাবলাম ড্রাইভ করছো তাই। তারপর হারিয়েছে ফোন। কোথায় রেখেছো মনে নেই? দুপুরে ফোন করেছিলি কখন? আমাদের ভার্সিটি থেকে নিয়ে আসার আগে। কেন, এটাও ভুলে গেছো? টুকটুকি আবার কথার মাঝে ফোড়ন কাটল নিজের ফোনে চোখ ডুবিয়ে। দেখো মামুনি, তোমার ছেলে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, ভুলে যাওয়ার রোগে ধরেছে। তাড়াতাড়ি বিয়ে দাও ছেলের, নয়তো কদিন পর তোমারই ভুলোমনা ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। মেয়েরা ভয় পাবে বিয়ে করতে। যদি তোমার ছেলে বিয়ের পর বউকে ভুলে যায়, তখন? বুঝেছ? গরিবের কথা বাসি হলেও ফলে। আমি বলেছি, মেনে নাও। তাড়াতাড়ি বিয়ে দাও ছেলের। টিভি দেখতে দেখতে খানিক হাসলেন রুবিনা কাবির। আদ্র খেপে গেল। উঠে দাঁড়িয়ে তেড়ে যেতে নিল টুকটুকির দিকে। দাঁত খিচে উচ্চারণ করল, টুকটুকির বাচ্চা। সাফা চমকায়। মুহূর্তে ঝটকা মেরে উঠে দাঁড়ায় মেঘার কোল থেকে। সোফা থেকে লাফ দিয়ে নেমে দৌড় লাগায় সিঁড়ির দিকে। একইভাবে আদ্রকে নকল করে উচ্চারণ করে, আদ্র ভাইয়ার বাচ্চা। মধ্যরাত্রি। রাত প্রায় 3টা পেরিয়ে 4টার কাঁটা ছুঁই ছুঁই করছে। মেঘার ঘুম ভেঙে গেছে। এমনটা হয় প্রায়শই। হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। কখনো কখনো দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে মেঘা, আর ঘুম আসতে চায় না সহজে। সেই মাঝরাত্রি থেকেই পায়চারি করে।
এটা ওটা করে রাত কাবার করে মেঘা। আজও ঘুম ভেঙে গেছে আচমকা। অনেক চেষ্টার পরও আর ঘুম আসলো না। শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ। ঘুম আসলো না বিধায় বিছানা ছাড়ল মেঘা। পাশেই সাফা ঘুমিয়ে বেঘোরে। এই মুহূর্তে বোম ব্লাস্ট হলেও এই মেয়ে ঘুম থেকে জাগবে না। মেঘা নিঃশব্দে ঘর ছাড়ল। চুল খোলা রেখেই ঘুমিয়েছিল। বাঁধার ফুরসত মেলেনি। ঘর ছাড়ার আগে হাতে একটা চুলের কাঁটা নিয়ে বেরিয়েছে মেঘা। সিঁড়ি বেয়ে নামতে নামতে হাঁটু ছড়ানো লম্বা চুলগুলো দুই হাতে পেঁচিয়ে একটা ঢিলে ঢালা খোপা বাঁধল। খোপাটাকে আটকালো কাঁটা দিয়ে। পরনে একটা ঢিলে ঢালা লেডিস টি শার্ট আর ট্রাউজার। মেঘা সোজা কিচেনে ঢুকলো। নিজের জন্য কড়া করে এক কাপ কফি বানালো চিনি ছাড়া। অতঃপর কিচেন থেকে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমের লাইট নিভিয়ে আধো অন্ধকারে উঠল সিঁড়ি বেয়ে। করিডোর পেরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে এগোতে লাগলো নিজের ঘরের দিকে। লম্বাটে পুরো করিডোর মিলে একটা আলো জ্বলছে। মেঘা এগোতে এগোতে দ্বিতীয় চুমুক বসালো কফির মগে। মগ থেকে ঠোঁট সরানোর আগেই হুট করে হ্যাঁচকা টানে ভিমড়ি খেলো মেঘা। কফির মগটা রাতের নিস্তব্ধতায় বিকট শব্দ তুলে ঠাস করে করিডোরের মেঝেতে পড়ল। 4 টুকরো হলো ভারী কাচের মগটা। ভরকে গিয়ে ভয়াতুর কণ্ঠে চেঁচানোর আগেই ওর নরম ওষ্ঠজোড়া শক্তপোক্ত একটা হাতের তালুতে পিষ্ট হলো। কেউ শক্ত করে চেপে ধরল মেঘার মুখ। ওকে টেনে আছড়ে ফেলল দেয়ালে। অকস্মাৎ কাণ্ডে চোখ মুখ খিচে ফেলল মেঘা। শ্বাস প্রশ্বাস ছুটতে লাগলো বেগতিক। বাড়ল বক্ষ স্পন্দন। মুখের উপর গরম নিঃশ্বাসের সাথে সাথে অদ্ভুত বিদঘুটে গন্ধ আছড়ে পড়তেই তড়াক করে চোখ খুলল মেয়েটা। মুখের সম্মুখে অযাচিত অনাকাঙ্ক্ষিত একজনকে ঝুঁকে থাকতে দেখে দৃষ্টি বৃহৎ হল ওর। এক নিমিষে চোখ মুখ টাটিয়ে হাত উদ্যত করল মেঘা। সর্বশক্তি দিয়ে 2 হাতে ঝটকা মেরে ঠেলতে চাইল রৌদ্রকে। সম্পূর্ণভাবে দূরে সরাতে না পারলেও খানিক সরানো গেল। নিজের মুখ থেকে রৌদ্রের হাত নামিয়ে শ্বাস টানল মেঘা। ঠোঁটের উপর রৌদ্রের হাত স্পর্শিত হয়েছে। ঠোঁট দোলে তীব্র ঘৃণা দেখিয়ে ক্ষুব্ধ হয়ে বলে উঠল, হোয়াট রাবিশ, আর ইউ ম্যাড? হুশ, শাট আপ। গলা নিচে। এখানে কি করছিস তুই? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং ইন মাই হাউস? হোয়াট? খিঁচুনি দেওয়া কণ্ঠে অতি ক্ষীণস্বর বেরোলো রৌদ্রের জবান চিরে। মেঘা মুখ বিকৃত করল। মদের গন্ধে গা গুলি উঠল ওর। রৌদ্র এখনো ঝুঁকে ওর উপর। করিডোরে জ্বলন্ত একটা বাল্বের আলোয় রৌদ্রের মুখশ্রী দেখেও না দেখার যথেষ্ট কসরত করল মেঘা। চোখ ফিরিয়ে সজোরে ধাক্কা মারল রৌদ্রকে। প্রথম ধাক্কায় কাজ না হলেও এবার কাজ হলো। টলতে থাকা পায়ে পিছিয়ে গেল রৌদ্র। মেঘা কিরমিরিয়ে উঠল। আপনার সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? স্টুপিড, তোর সাহস কি করে হলো আমাকে দূরে সরানোর? আজব, তুই তোকারি করছেন কেন আমার সাথে? হু দ্য হেল আর ইউ? আমাকে জানিস না আমি কে? ফটাফট আমার প্রশ্নের উত্তর দে। তোর সাথে ফাও কথা বলার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। কি করছিস সেই বাড়িতে? কেন আছিস সেখানে? কে তুই? মেঘা হাসল। দেয়ালের কাছ থেকে সরে আসতে আসতে বলল দায়সারা ভঙ্গিতে, আমি আমি তো মেঘা। আর এই বাড়িতে কি করছি? খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, ঘুমাচ্ছি। কেন আছি এই বাড়িতে? কারণ আমার কোনো বাড়ি নেই তাই। বাবার বাবাই এই বাড়িতে রেখেছে আমায়। হয়েছে? অর এনি কোশ্চেন? মেঘার ভনিতাবিহীন গাছাড়া দাপুটে জবাব। হাবভাবে কোনো কিছুর রেশমাত্র নেই। যেন খুব স্বাভাবিকভাবেই স্বাভাবিক প্রশ্নের উত্তর দিল সে। রৌদ্রের সামনে নির্লিপ্ত ভঙ্গিমা। অথচ হিতে বিপরীত হওয়ার পরিস্থিতি এখন। মেঘাকে স্বাভাবিক দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে রৌদ্রের।
ছুরির ন্যায় ধারালো দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে মেঘাকে। এই দৃষ্টিতে কেটে টুকরো হওয়ার কথা মেঘার, কিন্তু না, মেঘা নর্মাল। রৌদ্র পরখ করল ওকে। ৫ বছর আগে যে ছিপছিপে গঠনের ভীতু একটা মেয়েকে দেখেছিল, সেই মেয়েটা এখন একবিংশির দ্বারে পৌঁছাতে চলল। সেই ছিপছিপে গঠন নেই আর। চেহারার আদল রৌদ্রের মনে থাকার কথা নয়। ৫ বছর আগে নেশার ঘোরে নিভু নিভু চোখে একটা টকটকে ষোড়শী কন্যাকে দেখেছিল। নেশা কাটতে কাটতে মুখের অব্যয় বিলীন হয়েছে স্মৃতি থেকে। পরদিন যেতে না যেতেই মেঘার সম্পূর্ণ মুখশ্রী ভুলে গিয়েছিল রৌদ্র। কিছুই মনে পড়েনি, মনে করার চেষ্টাও করেনি কখনো। একটা উটকো ভুল করে বসেছিল সে। নেশা কাটতেই মাথায় এসেছে নিজের করা বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড। এটা মাথায় আসতেই আরও বেশি বিভ্রান্ত হয়েছে সে। রৌদ্র তো আর দেশে থাকেনি, দ্বিতীয়বার বাড়িমুখও হয়নি। বিদেশে গিয়েও দেশের কোনো কিছুতে পিছুটান আসেনি। সে যে একটা কাণ্ড ঘটিয়ে দেশ ছেড়েছে ২ দিনের মাথায় বেমালুম ভুলে গেছে তা। কোনো একটা মেয়েকে নিজের সাথে জোরপূর্বক জড়িয়ে ছুঁড়ে ফেলে রেখে গেছে তার মনে পড়েনি কখনো। আবার হয়তো মনে পড়লেও পরোয়া করেনি। কিন্তু সেদিন যখন ছাদের নৃত্যরত তালে মেঘাকে দেখল, তখন বিগড়ে গেছে স্মৃতিরা। পুনরায় ফুঁসে উঠেছে মস্তিষ্ক। মেয়েটাকে প্রথম পলকে না চিনলেও দ্বিতীয় পলকে চিনতে অসুবিধা হয়নি মোটেও। যেই মেয়ের মুখশ্রী গত ৫টা বছর চোখের কোণেও উকি দেয়নি, সেই মেয়েকে এক ঝলকেই চিনে ফেলেছে রৌদ্র। সেই মুহূর্তটায় থমকে গিয়েছিল ওর অবাধ্যগামী হৃদয়। মুহূর্তেই সব উলটপালট হয়ে গিয়েছিল। এই মেয়ে এখনো এখানে কি করে? কে এই মেয়ে? নামটা তখন মনে আসলেও মুখে আসেনি ওর। জবানে কোথাও একটা আটকে গিয়েছিল। পরে যখন মনেও মুখে উভয়ই আসলো, তখন হিসেব মেলাতে পারেনি। বাড়ির কারোর সাথে ঠিকঠাক যোগাযোগ করেনি গত দিনগুলোতে। যেটুকু কন্টাক্ট ছিল সেইটুকুতে এসব জানার বিন্দুমাত্র ইন্টারেস্ট দেখায়নি। এই ৫ বছরে কি হয়েছে না হয়েছে জানেনি, খবর রাখেনি। এই মেয়েটার এই বাড়িতে থাকার কারণটা কি? রৌদ্র ফের টেনে ধরল মেঘাকে। ডান হাতের সাহায্যে মেঘার এক হাত পেছনের দিকে মুচড়ে ধরল ওকে রুখতে। অতঃপর নিজের বাম হাত দিয়ে চেপে ধরল মেয়েটার ঢিলেঢালা খোঁপাটা। ২ হাতেই শক্তি খাটিয়ে একেবারে নিকটে এনে দাঁড় করালো মেয়েটাকে। মাথা নামিয়ে মেঘার মুখের উপর ঝুঁকে পড়ল। ছটফটিয়ে উঠল মেঘা। রৌদ্র ফের হিসিয়ে উঠল নেশাতুর কণ্ঠে। এই, কি চাই তোর এখানে? কেন পড়ে আছিস সেই বাড়িতে? কোন অধিকারে এখনো আছিস সেখানে? আমার অধিকারে? লিসেন, যদি আমার অধিকার থেকে এই বাড়িতে পড়ে থাকিস, তাহলে তোর থাকাটা জাস্ট ইন ভেইন। আমার আশায় পড়ে আছিস তো এখানে, স্টুপিড গার্ল। মেঘা ফুঁসে ওঠে। রৌদ্র শক্ত করে পেঁচিয়ে মুচড়ে ধরেছে ওর হাত। মেঘা এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয়। রৌদ্রকে ঠেলতে গেলেই পিছিয়ে যায় রৌদ্র। তবে ওর বাম হাতের মুঠোয় থাকা মেঘার খোঁপার কাঁটাটা মাটিতে খসে পড়ে হাত সরানোর সাথে সাথে। নিমিষেই মেঝে ছোঁয়া অজস্র কেশরাশি ঝাঁপিয়ে পড়ে পিঠে। সিল্কি কুন্তল ঢেউ খেলে ছড়িয়ে যায় উরুসন্ধি। অধ্যত্বের সহিত উপেক্ষিত হওয়া মাত্রই ক্ষিপ্ত হতে চাইল রৌদ্র, তবে হলো না। খোলা চুলের এই এলোকেশিকে দেখে বোধহয় হৃদযন্ত্র থমকালো। স্তব্ধ হলো হৃদযন্ত্রের ক্রিয়া। এদিকে নিজেকে ছাড়িয়ে সামনাসামনি দূরত্ব বাড়িয়ে দাঁড়ায় মেঘা। দাঁত পিষে চোখ মুখ শক্ত করে টাটিয়ে তেতে ওঠে। মাথার স্ক্রু কি ঢিলে নাকি আপনার? আর নাকি নেশার ঘোরে উল্টো পাল্টা বকছেন? আমাকে চেনেন আমি কে? আমি তো আপনাকে চিনি না। হু আর ইউ? এই বাড়ির কেউ আপনি? কে এই বাড়ির? কি হন এই বাড়ির লোকেদের? আপনার আশায় আমি এই বাড়িতে থাকবো? হোয়াট এ জোকস, হোয়াট এভার।
বাড়িতে মেহমান হয়তো আপনি, দুদিনের জন্য এসেছেন, তাই কিছু বললাম না। নয়তো এমন উচ্ছৃঙ্খল বিহেভিয়ারের জন্য সপাটে দুটো চড় বসিয়ে দিতাম। রাত বিরাতে মদ খেয়ে মাতলামো করতে এসেছেন, যত সব ডিসগাস্টিং সেন্সলেস লোক। কথাটা মুখ থেকে উচ্চারণ করেই চরম বিরক্তি দেখিয়ে ঘরের দিকে পা বাড়ালো মেঘা। রৌদ্র আহাম্মক বনে তাকিয়ে রইল। এই মেয়ে কী সব ফটর ফটর করল, মাথায় ঢুকেও বোধগম্য হলো না রৌদ্রের। আর কিছু বলার সুযোগও পেল না, কেবলই তাকিয়ে রইল নিস্পৃহ চোখে। মেঘা ঘরে ঢুকলো এরই মধ্যে। এদিকে ফেলে গেল একজোড়া স্তব্ধ দৃষ্টি। সকালে ব্রেকফাস্টের টেবিলে বসেছে সকলে। তোফায়েল কাবির, তৌসিফ কাবির আর শুভ্র অফিসে বেরোবেন। আহিয়ান বেরিয়ে গেছে অলরেডি। আদ্র, সাফা, মেঘা এরা বেরোবে ভার্সিটিতে। একসাথে খেতে বসেছে সকলে। সিরাত বাচ্চাকে নিয়ে সোফায় বসে আছে। 8টা বাজে সবে। খাওয়া দাওয়া সেরে আদ্র উঠল সবার আগে। সিরাতের থেকে বাচ্চাকে কোলে নিল সাবধানে। বলল, আজকে চেক আপের জন্য হসপিটালে যাওয়ার ডেট আছে আপু। আহিয়ান ভাইয়ার ফিরতে লেট হবে। আমি দুপুরে ভার্সিটি থেকে ফিরে নিয়ে যাব, তৈরি থাকবে। সিরাত ছোট্ট করে উত্তর করল শুধু, আচ্ছা। মেঘার সাফা তড়িঘড়ি করে খাওয়া শেষ করল। বেরিয়েও পড়ল ওরা। রাজধানীর নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। পার্কিং লটে গাড়ি থামিয়ে নামলো আদ্র। চোখে সেই শুরু থেকেই কালো সানগ্লাস, পরনের কালো শার্ট ইন করা। গাড়ির ব্যাক সিট থেকে ব্লেজার হাতে নিয়ে ডোর লক করল সে। সাফার মেঘা ইতিমধ্যে নেমে গেছে, পাশে দাঁড়িয়েছে গুটিসুটি হয়ে। ওরা দুজন আদ্রর সামনে বাড়িতে এক আর ভার্সিটিতে আরেক। আসল কথা, ওরা অভিন্ন, তবে আদ্র ভিন্ন। ভার্সিটিতে আরেক সত্তা তার, ভার্সিটির সবার সামনে আরেক দাম্ভিক সত্তার অধিকারক লেকচারার আদ্রিয়ান কাবির আদ্র। সবার কাছে গুরুগম্ভীর প্রফেসর সে। রূপ সৌন্দর্যে অতুলনীয়, প্রত্যেকটা মেয়ের অন্তর্নিহিত আবেগ বলা চলে। ওর এই দাম্ভিকতাটাই আরও বেশি চার্মিং সব মেয়ের নিকট। ভার্সিটির সর্বকনিষ্ঠ স্মার্ট প্রফেসর সে। প্রফেসর আদ্রিয়ান কাবির আদ্র বলতে অজ্ঞান সকলে। ইংরেজির লেকচারার আদ্র। ভার্সিটিতে পা রাখা মাত্রই সে কাউকে পরোয়া করে না। মেঘার সাফাকে চেনে না এমন ভাব ধরে। এই যে গাড়ি থেকে নামলো, এরপর থেকে কেউ কাউকে চেনে না। আবার ছুটির পর গাড়িতে ওঠার পর ফের আগের মতো। আদ্র ভার্সিটিতে নিজের আলাদা ফিগার ফুটিয়ে তোলে, সেটাতেই হ্যাবিটেড সে। গাড়ি থেকে নেমেই নিজেদের পথে হাঁটা শুরু করলো মেঘার সাফা। প্রথমেই আদ্রের ক্লাস শুরু হবে 15 মিনিটের মধ্যে। আদ্র এদিক থেকে টাইম রেসপন্সিবল। নিজের ক্লাসে টাইম ইঞ্চিতেও মেনটেন করে সে। ঠিক কাটায় কাটায় ক্লাসে উপস্থিত হয়। লেট স্টুডেন্ট ওর ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না আর। সবাই ওর ক্লাসের ক্ষেত্রে অ্যালার্ট। 2 মিনিট দেরি হলে আদ্রিয়ান কাবির আদ্রের ক্লাসে প্রবেশ নিষিদ্ধ। যথেষ্ট রিজন ব্যতীত লেট স্টুডেন্টকে নিজের ক্লাসে অ্যালাউ করে না আদ্র। মেঘার সাফা সোজাসুজি ক্লাসে ঢুকেছে। পাশাপাশি বসল ওরা। এদিক ওদিক চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত একটা মুখকে খুঁজল, পেল না। মেঘা ভ্রুযুগল জড়ো করে সাফাকে উদ্দেশ্য করে বলল, শিশির আজকেও আসেনি? দেখতে তো পারছি না, 2 দিন ধরেই আসছে না। ফোনেও কথা হচ্ছে না ওর সাথে। কে জানে আবার কি হলো। ওর আপুকে কাল কল করেছিলাম, বলল তো আজ আসবে, কিন্তু এখনও আসলো না কেন? আদ্র ভাইয়ার ক্লাসের সময় হয়ে গেছে, এক্ষুনি ক্লাসে হাজির হবে ভাইয়া। এই মেয়েটা আজকেও ভাইয়ার ক্লাসে লেট করবে, দেখিস। আজও ক্লাস করতে পারবে না ও। ভাইয়া ওকে ঢুকতেই দেবে না ক্লাসে। মেঘার কথা শেষ হতেই এক মেয়েলি মেকি স্বর কানে আসলো, হাই গাইস, কেমন আছো? মেঘার সাফা চকিতে যায়। সামনে ফারিন দাঁড়িয়ে, ওদেরই ক্লাসমেট।
নেকি স্বভাবের গায়ে পড়া একটা মেয়ে, টুকটুকির চোখের বিষ। ও একদম সহ্য করতে পারে না এই মেয়েটাকে। বড়লোকের বকে যাওয়া মেয়ে, ড্রেস আপের ঠিক নেই, শালীন পোশাক গায়ে চড়ে না কখনো। ক্লাস করতে তো আসে না, আসে আদ্রের সাথে ফ্লার্টিং করতে। সবার আগে এই মেয়ে ক্লাসে উপস্থিত হয়। সাফা ওকে দেখা মাত্রই চোখ মুখ কুঁচকে মুখ ঝামটালো, খ্যাক খ্যাক করে বলল, আমরা খুব ভালো আছি। ফারিন হেসে বলল, আদ্র স্যার আসবে না? কোনো দিন কি এমন গেছে যেদিন আদ্র স্যার আসেনি? আর কোনো দিন এমনও যায়নি যেদিন তুমি এই প্রশ্নটা করনি? রোজ রোজ এক প্রশ্ন করে কী পাও বলো তো? ফারিন তবুও হাসল। ওর হাসিতে বিরক্তিতে চোখ উল্টালো সাফা, মেঘা, অনর। ফারিন আবার মুখ খুলতে গেলে সাফা বিরক্তি দেখিয়ে বলল রুক্ষ স্বরে, যাও তো এখান থেকে, এক্ষুনি স্যার ক্লাসে আসবেন। আজ স্যারকে হেভি ড্যাশিং লাগছে। স্যারের এন্ট্রিটা মিস করবে তুমি। যাও যাও, গিয়ে দরজার দিকে নজর রাখো। হকচকিয়ে চিকচিক করে জায়গা ত্যাগ করলো ফারিন। ও চলে যেতেই সাফা আবার বলল কটাক্ষ করে, ঢং, তোমার ছলচাতুরি আমি বুঝি মনা। তুমি যে আদ্র ভাইয়াকে পটানোর জন্য আমাদের সাথে খাতির করতে আসো এটাও জানি। যত সব গায়ে পড়া মেয়ে। আদ্র নামটাও ওর মুখে সহ্য হয় না আমার। এর মধ্যেই ক্লাসে গটগটিয়ে আগমন আদ্রিয়ান কাবির আদ্রের। উপস্থিতির কোনো আগাম বার্তা নেই। গটগটিয়ে ক্লাসে ঢুকে সোজা ডেস্কের সামনে দাঁড়ালো। অমনি চুপ মেরে শান্ত হয়ে গেল পুরো ক্লাসরুম। গুটিসুটি মেরে বসে তবদা খেয়ে সামন পানে তাকিয়ে রইল সকলে। রোজকার মতো আজকেও দৃষ্টি থমকালো মেয়েদের। সব মেয়ে অপলক দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আদ্রের দিকে। এই প্রফেসরের ট্যাগ লাগানো লোকটা এত সুন্দর কেন? আদ্রের জন্যই ওর ক্লাসকেও কখনো মিস দেয় না। যথাসম্ভব অ্যাটেন্ডেন্স থাকে আদ্রের ক্লাসে। এর মধ্যে বেশিরভাগই ফিমেল স্টুডেন্ট। আদ্র ভার্সিটিতে একরোখা গুরু গম্ভীর। লেকচার ব্যতীত বাড়তি কোনো টু শব্দ হয় না ওর ক্লাসে। অ্যাসাইনমেন্ট রাইটিং ছিল। আদ্রের ডেস্কের সামনে মুহূর্তেই অ্যাসাইনমেন্টের হার্ড কপি হাজির হলো। এর মধ্যেই অ্যাসাইনমেন্ট চেক করতে করতেই ক্লাসে 15 মিনিট পেরিয়ে গেছে। দরজার কাছ থেকে হন্তদন্ত একটা চিকন মেয়েলি কণ্ঠ ভেসে আসলো এই পর্যায়ে, মে আই কাম ইন স্যার?